আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যাত্রী বোঝাই করে ঢাকা ছাড়ছে ট্রেন লঞ্চ। মর্মান্তিক দুর্ঘটনার পরও সচেতন হয়নি মানুষ। উদ্ধার হয়েছে সান্তাহারে লাইনচ্যুত ট্রেনের বগিগুলো। টার্মিনালগুলোতে বাসের ঘাটতি, সড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন বহু যাত্রী। পথে পথে যাত্রী তোলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট। বিদেশি পরামর্শকদের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে ভোগান্তি। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব প্রথমবারে হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমরা একটি স্বস্তির খবর দেই যে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি ঘণ্টাখানেক আগে সদরঘাটের পন্টুনগুলো, যেখানে লঞ্চগুলো দাঁড়িয়ে থাকে যাত্রী নেয়, সেই পন্টুনে তিনি আসেন এবং আসার পরে যাত্রী বোঝাই করা লঞ্চগুলো আরও যাত্রী নেবার জন্য অপেক্ষায় ছিল। সেই লঞ্চগুলো কিন্তু তিনি দাঁড়িয়ে থেকে সেই লঞ্চগুলোকে কিন্তু তিনি টার্মিনাল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছেন। অধিকাংশ লঞ্চ তাদের যে গন্তব্যে সেই গন্তব্যে চলে গেছে। এখন তিনি কিন্তু প্রত্যেকটি লঞ্চে নিজে পরিদর্শন করেছেন এবং উঠেছেন, দেখেছেন যে আদত লঞ্চগুলোতে যাত্রী বেশি না কম। যেই লঞ্চগুলো যাত্রী দেখে তুলনামূলক যাত্রী চাপ বেশি আছে সেই লঞ্চগুলোকে কিন্তু তিনি আর ঘাটে থাকতে দেননি। আমি নিজে দেখেছি প্রায় 7 থেকে 8টি লঞ্চ কিন্তু এই টার্মিনাল ছেড়েছে এবং এখন তিনি পরিদর্শন করছে। তিনি পরিদর্শনে যাচ্ছেন, পুরো এলাকা তিনি চষে বেড়াবেন। এই টার্মিনাল কেন্দ্রিক যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তিনি কিন্তু গতকালও আমরা দেখেছি দুর্ঘটনার পরপর তিনি কিন্তু এসেছেন এবং এসে তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে তার সরকার দাঁড়িয়েছে সেই নির্দেশনা দিয়েছেন। এবং সেই সাথে আজকে তিনি এখানে এসে ডুবুরি দল দিয়ে যে নিখোঁজ যে ব্যক্তিটি দুর্ঘটনায় নিখোঁজ আছেন তার সন্ধানে সন্ধানের কাজ চলছে, সেই কাজের কিন্তু তিনি পরিদর্শন করেন। BIWT এর কেবিন ক্রুজ দিয়ে তিনি নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনি কিন্তু পুরো টার্মিনাল এলাকায় এবার তিনি পরিদর্শন করবেন এই বোট দিয়ে। অন্য কোনো লঞ্চ যেন লঞ্চের সাথে পারাপারি না করে, হুড়োহুড়ি না করে, যাত্রী নেবার যে প্রতিযোগিতা থাকে যেই প্রতিযোগিতাগুলো আমরা দেখে অভ্যস্ত সেগুলো তিনি বন্ধ করতে চান এবং সেজন্যই এই অ্যাকশন। সকাল থেকে যারা অপেক্ষা ছিল তারা এখন রওনা করতে পেরেছে, তবে নতুন করে আরও কিছু যাত্রী গাবতলী বাস টার্মিনালে আমি লক্ষ্য করতে পেরেছি। তবে ঈদের যে আর মাত্র 2 দিন বাকি সেই অনুযায়ী গাবতলী বাস টার্মিনালে যে ভিড় থাকার কথা আমি আমার পেছনে দেখলেই আপনি বুঝতে পারবেন সেই ভিড়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে সকাল থেকে যে সকল যাত্রীদের সাথে আমার কথা হচ্ছিল তারা অনেকেই আসলে বাস পায়নি, অনেকেই বাসের টিকিট পায়নি আগে থেকে। তবে রাজধানীর বেশ কয়েকটি লোকাল বাস যা রয়েছে সেই বাসগুলো কিন্তু দূরপাল্লার যাত্রী নিয়ে যাচ্ছে এমনটাই আমরা দেখতে পেয়েছি এবং তারাই বেশি ভাড়া দাবি করছে এমনটাই জানিয়েছেন যারা যাত্রী রয়েছে তারা। তবে যদি একটু বলে রাখতে চাই যে মূলত যারা কর্মজীবী এবং চাকরিজীবী মানুষ রয়েছে তারা কিন্তু তাদের পরিবার পরিজনদেরকে আগেভাগেই তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই কারণেই মূলত কিছুটা যাত্রী চাপ কম বলে আমরা দেখতে পাচ্ছি। তবে গাবতলী বাস টার্মিনালে বিগত ঈদগুলোর তুলনায় কিন্তু এবার আমরা যাত্রী চাপ খুব একটা বেশি দেখতে পাচ্ছি না এবং যানজটেরও যে খুব একটা বেশি এমনটাও আমরা দেখতে পাচ্ছি না। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে বাস ভাড়া যে বিষয়টি সেটি কিন্তু খুবই বেশি জোর দিচ্ছেন তারা, সবাই মিলেই আসলে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু আসলে এটি কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কারণ কিছু বাসের হেল্পার ড্রাইভারদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি আসলে বলছেন যে তাদের ফিরতি যে ট্রিপ রয়েছে ঢাকা থেকে তারা যখন বিভিন্ন দূরপাল্লার দিকে যায় সেখান থেকে যখন ফিরে আবার নতুন করে ট্রিপ নিতে যায় সেই ফেরার সময় তারা আসলে কোনো যাত্রী পায় না, এই জন্যই তারা কিছুটা বাড়তি ভাড়া আসলে দাবি করছে। তবে যাত্রীরা আসলে বলছে যে 500 টাকার ভাড়া 1000 টাকা বেশি দাবি করা হচ্ছে, অর্থাৎ দ্বিগুণেরও বেশি ভাড়া আসলে তারা চাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলি এই সব কিছু ভোগান্তি এড়িয়েই কিন্তু যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা পরিবারের সাথে একসাথে ঈদ করার জন্য কিন্তু এই সব বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু তারা আসলে ছুটছেন তাদের প্রিয়জনদের কাছে সেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা কনফারেন্সের জন্য উপযোগী
হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা, অথচ 6 মাস আগেই প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালের 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। কথা হয় পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে। তিনি জানান, সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরো কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। সাউন্ড সিস্টেম মেরামত করার পর 5-6 মাস ধরে শব্দ পরীক্ষা করা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি বলে দাবি গণপূর্তের প্রকৌশলীদের। 4 দশক ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন প্রকৌশলী। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলায় প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলির। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথে কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয়, এলাকা জুড়ে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেই। আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখি। এদিকে ইরানের বিভিন্ন এলাকাতেও ব্যাপক